হ্যালো গাইস, তো আজকে আমরা অ্যান্টিনেটাল কেয়ার, প্রিকনসেপশনাল কাউন্সেলিং অ্যান্ড কেয়ারের সেকেন্ড পার্টের ভিডিওতে চলে এসেছি। তো এখানে আমরা জানবো প্রসিডিওর অ্যাট দ্য সাবসিকুয়েন্ট ভিজিট। এখানে কি হচ্ছে, জেনারেলি চেকআপ ইজ ডান ইন অ্যান ইন্টারভাল অফ 4 weeks to 28 weeks, at an interval of 2 weeks up to 36 weeks and thereafter weekly till delivery। মানে 28 সপ্তাহ পর্যন্ত 4 উইকস ইন্টারভালে এবং 36 সপ্তাহ পর্যন্ত 2 উইকস ইন্টারভালে এবং ডেলিভারির সময় পর্যন্ত মানে 36 সপ্তাহের পর থেকে টিল ডেলিভারি 1 উইক ইন্টারভালে একটা মা আসবে তার চেক আপ করাতে। এখানের অবজেক্টিভ কি? মেইন হচ্ছে ফিটাল ওয়েলবিং, মানে এখানে তো বাচ্চাটা আছে আমরা জানি, তাহলে এখানে তার ওয়েলবিংটা চেক করাটা হচ্ছে আমাদের প্রধান অবজেক্টিভ। এরপরে হচ্ছে তার প্রেজেন্টেশন কি, মানে ফিটাসটা কি প্রেজেন্টেশনে আছে, সে কীরকমভাবে রয়েছে বা তার পজিশনস কি বা তার কোনো অ্যাবনর্মালিটি হয়েছে কিনা এগুলো দেখতে হবে। তা মায়ের মধ্যে কোনো রকম প্রবলেমস তৈরি হয়েছে কিনা, যেমন অ্যানিমিয়া, প্রি এক্ল্যাম্পসিয়া, অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম ঠিকঠাক আছে কিনা, মানে অলিগোহাইড্রোমনিয়াস হচ্ছে কিনা সেটা দেখতে হবে, ফিটাল গ্রোথ ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। টু অর্গানাইজ স্পেশালিস্ট অ্যান্টিনেটাল ক্লিনিক্স ফর পেশেন্টস উইথ প্রবলেমস লাইক কার্ডিয়াক ডিজিজ অ্যান্ড ডায়াবেটিস। অ্যান্টিনেটাল ক্লিনিক্স তৈরি করতে হবে, স্পেশালাইজড ডক্টর রাখতে হবে সেখানে, যাতে তারা বলতে পারে যে যেসব মায়েদের কার্ডিয়াক ডিজিজ থাকছে বা ডায়াবেটিস থাকছে তাদেরকে কিভাবে আমরা কেয়ার দেব। To select time for ultrasonography, amniocentesis or chorion villus biopsy when indicated। একটা স্পেসিফিক ডেট ফিক্স করে দিতে হবে, কিসের জন্য না, আলট্রাসোনোগ্রাফি করার জন্য বা অ্যামনিওসেন্টেসিস করার জন্য বা কোরিয়ন ভিলাস বায়োপসি যদি দরকার হয় তো সেক্ষেত্রে করার জন্য। হিস্ট্রি কি নেব, কোনো রকম নতুন সিমটমস অ্যারাইজ করছে কিনা সেটাকে আমাকে জেনে নিতে হবে। আর ডেট অফ পারসেপশন অফ ফিটাল মুভমেন্ট, মানে কবে থেকে ফিটাস মুভ করতে শুরু করছে মায়ের পেটের মধ্যে সেটা মায়ের কাছ থেকে জেনে নিতে হবে, মানে আমাদের কুইকেনিংটা জেনে নিতে হবে। এক্সামিনেশন কি করব, প্রথমে হচ্ছে তার ওয়েট চেক করব, বিকজ তার ওয়েট কমছে না বাড়ছে সেই অনুযায়ী তো আমরা তাকে বলতে পারবো যে তার নিউট্রিশন ঠিকঠাক হচ্ছে কিনা, বা তার যদি হাইপার এমএসিসের প্রবলেম থাকে সেক্ষেত্রে তাকে কিভাবে কেয়ার দিতে হবে সেগুলো আমরা তাকে বলতে পারবো। তো সেই জন্য তার ওয়েটগুলোকে আমাদের রেগুলার বেসিসে চেক করতে হবে। এরপরে আমরা কি চেক করব, প্যালার, তার মধ্যে কোনো রকম প্যালারের সিমটমস আছে কিনা। প্যালার মানে কি আমরা জানি যে আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম, তোমরা রিক্যাপিচুলেট করে নেবে, তো প্যালার আছে কিনা আমরা সেটা চেক করে নেব, বা ইডিমা অফ দ্য লেগস আছে কিনা, ব্লাড প্রেশার ঠিকঠাক আছে কিনা এগুলো আমরা দেখে নেব। এরপরে হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা প্রথম দেখব অ্যাবডোমেনটা কতটা এনলার্জড আছে, তারপরে আমরা দেখব তার মধ্যে যে মার্কসগুলো হয় যেমন লিনিয়া, নায়াগ্রা, স্ট্রাই, এগুলোর পজিশনসগুলো বা এগুলো কতটা ঠিকঠাক আছে সেইগুলো দেখতে হবে, বা কোনো রকম সার্জিক্যাল স্কার্স আছে কিনা সেটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। প্যালপেট করে দেখতে হবে যে বাচ্চার প্রেজেন্টেশন কীরকম আছে, আমরা প্যালপেট করলে ভালো মতন বুঝতে পারবো যে বাচ্চার প্রেজেন্টেশন কীরকম আছে, হেডটা ঠিক আছে কিনা, বা তার হচ্ছে যে আমরা এক্সট্রিমিটিসগুলোকে ফিল করতে পারবো, সেগুলোকে কিন্তু আমাদের প্যালপেট করে চেক করে নিতে হবে। তাহলে সেকেন্ড ট্রাইমেস্টারে আমাদের মেন কি চেক করতে হবে, যে ফিটাসকে প্যালপেট করে দেখতে হবে যে তার আমরা এক্সটার্নাল ব্যালটমেন্ট দ্বারা ফিটাসকে আইডেন্টিফাই করতে পারবো, ফিটাল মুভমেন্টটাকে বুঝতে হবে, প্যালপেট করে দেখতে হবে ফিটাল পার্টসগুলোকে, অসকালটেশন করতে হবে ফিটাল হার্ট সাউন্ডগুলোকে। এরপরে থার্ড ট্রাইমেস্টারে আমরা কি দেখব, যে প্যালপেট করে আমরা দেখব যে ফিটাল লাই কীরকম আছে, মানে ফিটাসটা কিভাবে রয়েছে পেটের মধ্যে, তার প্রেজেন্টেশন কি, মানে তার সেফালিক প্রেজেন্টেশন আছে নাকি ব্রিজ প্রেজেন্টেশন আছে, এটা কিন্তু আমরা প্যালপেট করলে বুঝতে পারবো। এরপরে আমরা তার পজিশন চেক করব, তার গ্রোথ প্যাটার্ন ঠিক আছে কিনা সেটা দেখব, ভলিউম অফ লাইকার ঠিক আছে কিনা সেটা দেখব, বা অন্য রকম কোনো রকম অ্যাবনর্মালিটিস আছে কিনা সেগুলো কিন্তু আমরা দেখব। এছাড়া আমরা কি দেখতে পারবো, যে ফিটাসের হেড এনগেজড হয়েছে কিনা সেটা কিন্তু আমরা থার্ড ট্রাইমেস্টারে ভালো করে ফিল করতে পারবো। এরপরে
গার্থ অফ দ্য অ্যাবডোমেন এটাকেও আমরা মেজার করব, যে লেভেল অফ দ্য আম্বিলিকাসের থেকে আমরা সেটাকে মেজার করতে পারবো। এবং গার্থ ইনক্রিজ করছে অ্যাবাউট 2.5 সেন্টিমিটার পার উইক, প্রত্যেক উইকে 2.5 সেন্টিমিটার করে ইনক্রিজ করবে এবং কতদিন পর্যন্ত 30 উইকসের পর থেকে এটা ইনক্রিজ করবে অ্যান্ড টার্মস অবধি। এবং টার্মসের পরে টার্মসের টাইমে গিয়ে 95 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত সেটা গ্রো করবে। এরপরে আমরা ভ্যাজাইনাল এক্সামিনেশন করব। ভ্যাজাইনাল এক্সামিনেশনকে আমরা কি বলি? পার ভ্যাজাইনাল এক্সামিনেশন, PVE। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু সবসময় করা যায় না এবং স্পেসিফিক প্রসিডিওর থাকে। কেন সব সময় করা যায় না আগে সেটার ব্যাপারে বলি। আমাদের যখন হচ্ছে ফিটাস গ্রো করছে তখন সার্ভিক্সের কাছে একটা মিউকাস প্লাগ থাকছে, তো বারবার যখন আমরা PVE করছি তো সেই সময় চান্সেস থেকে থাকে যে সেই মিউকাস প্লাগটা সরে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে কন্টিনিউয়াস লিকিং হতে শুরু করবে, যার ফলে পেটের ভেতরের জায়গাটা শুকিয়ে যাবে এবং বাচ্চা মুভ করতে পারবে না, আলটিমেটলি ফিটাল ডেথ হয়ে যেতে পারে। এছাড়া ইনফেকশনের সম্ভাবনা বেশি থেকে যায়। বারবার যদি কেউ PVE করা হয় তাহলে সেক্ষেত্রে ইনফেকশনের সম্ভাবনা থাকে এবং অনেক সময় ফিটাল ইনজুরিও হতে পারে। তাই জন্য আমরা যে কোনো স্পেকিউলাম ইউজ করি না, আমরা হাত দিয়ে আঙুল দিয়ে আমরা হচ্ছে PVE করি। এবং PVE করলে আমরা তখন কি বুঝতে পারবো যে বাচ্চাটা কত দূরে আছে বা বাচ্চাটা চলে এসছে কিনা। 37 উইকসের পর থেকে কিন্তু আমরা PVE করতে পারবো, তার আগে কিন্তু করতে পারবো না। এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি সব কিছু জেনে তবেই আমরা PVE করতে পারবো। যেমন ব্রিচ প্রেজেন্টেশন হলে আমরা কিন্তু PVE করতে পারবো না, তো আমাদেরকে প্রপার USG রিপোর্ট এবং বাকি ফিজিক্যাল এক্সামিনেশনগুলো চেক করার পরেই আমরা PVE করতে পারবো। এবারে আমরা জানবো অ্যান্টিনেটাল অ্যাডভাইসের ব্যাপারে। তো অ্যান্টিনেটাল অ্যাডভাইসের কটা প্রিন্সিপালস আছে। প্রিন্সিপালগুলো কি কি? প্রথম হচ্ছে যে ওমেনটাকে, মানে যেই মা প্রেগনেন্ট তাকে এবং তার ফ্যামিলি মেম্বারকে কাউন্সেল করতে হবে। কিসের জন্য? যাতে তারা রেগুলার চেক আপের জন্য আসে। এছাড়া কি করতে হবে? তার হেলথ স্ট্যাটাসটাকে ইমপ্রুভ করতে হবে এবং বাচ্চার অপটিমাম ডেলিভারি ডেট পর্যন্ত যাতে সে রেগুলার ডায়েট, ড্রাগস এবং হাইজিন মেনটেন করে, সেটাও কিন্তু প্রিন্সিপালের মধ্যেই পড়ে। এছাড়া কি? ইমপ্রুভ দ্য সাইকোলজি অ্যান্ড টু রিমুভ ফিয়ার অফ আননোন বাই কাউন্সেলিং ওমেন। তাহলে ওমেনকে কাউন্সেলিং করে আমাদেরকে তার মনের মধ্যে মা হওয়ার জন্য বা মা হওয়ার পরের কন্ডিশন সব কিছু রিলেটেড যে ফিয়ারগুলো তৈরি হয় সেই ফিয়ারগুলোকে রিমুভ করতে হবে এবং সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে এবং কাউন্সেল করতে হবে। তো এই সময় প্রথম আমরা যেটার উপর ফোকাস করব দ্যাট ইজ ডায়েট। অ্যান্টিনেটাল একটা মায়ের ডায়েট কিন্তু ভেরি এসেনশিয়াল। কেন? তার একটা প্রপার হেলথ মেনটেন করার জন্য। কারণ একটা বাচ্চা কিন্তু তার মায়ের থেকেই মেন প্রোটিন বা নিউট্রিয়েন্টসের সোর্সটা পাচ্ছে, তো আমাদের ডায়েটটার দিকে কিন্তু খুব ভালোভাবে ফোকাস করতে হবে। ডায়েট ডিউরিং প্রেগনেন্সি শুড বি অ্যাডিকুয়েট টু প্রোভাইড। কী প্রোভাইড করার জন্য অ্যাডিকুয়েট থাকতে হবে? গুড ম্যাটারনাল হেলথ, ম্যাটারনাল হেলথটাকে ঠিকঠাক রাখতে হবে। অপটিমাম ফিটাল গ্রোথটাকে অপটিমাম রাখতে হবে। এরপরে হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড ভাইটালিটি অফ দ্য ভাইটালিটি রিকোয়ার্ড ডিউরিং লেবার। স্ট্রেংথ মানে মায়ের যে স্ট্রেংথটা দরকার এবং ভাইটালিটি যেটা দরকার ডিউরিং লেবার, সেটাও প্রোভাইড করবে কিন্তু একটা প্রপার ডায়েট। মানে যদি মা প্রপার ডায়েটে না থাকে বা তার যদি নিউট্রিশন ঠিকঠাক না থাকে, সেক্ষেত্রে কি হবে? তার কিন্তু সেই এনার্জিটা থাকবে না একটা নর্মাল ডেলিভারিকে সাকসেসফুল করার জন্য। এরপরে ফোর্থ পয়েন্ট হচ্ছে সাকসেসফুল ল্যাকটেশন। একটা মা যদি প্রপার নিউট্রিশন না পায় তাহলে কিন্তু সে ল্যাকটেশন করাতে পারবে না, তো তাই জন্য তার ডায়েটটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে যায়। এরপরে হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি দেয়ার ইজ ইনক্রিজড ক্যালোরি রিকোয়ারমেন্ট ডিউ টু দ্য ইনক্রিজড বেসাল মেটাবলিক রেট। বেসাল মেটাবলিক রেট বাড়ার জন্য প্রেগনেন্সির টাইমে কিন্তু একটা মায়ের ক্যালোরি রিকোয়ারমেন্ট বেড়ে যায় এবং ক্যালোরি রিকোয়ারমেন্ট কতটা এক্সটেন্ড করতে পারে? 300 কিলো ক্যালোরি পর্যন্ত। নন প্রেগনেন্সির থেকে 300 কিলো ক্যালোরি পর্যন্ত কিন্তু তার ক্যালোরি রিকোয়ারমেন্ট বেড়ে যায়। তো ডায়েটের ক্ষেত্রে মেনলি একটা ওমেনকে
একটা কোয়ালিটি এবং কোয়ান্টিটি বলে দিতে হবে, মানে কি কোয়ান্টিটিতে খাবার খাবে সেটা কিন্তু একটা মায়ের চয়েস এবং মায়ের দরকারের উপর ভিত্তি করে তাকে দেওয়া যেতে পারে। যাদের বিএমআই নর্মাল, মানে যাদের ওয়েট গেন কিন্তু সেরকম হয়নি, তো তারা কিন্তু যতটা খাবার খেতে চায় সেরকম খেতে পারে এবং ম্যাক্সিমাম 11 কেজি পর্যন্ত তারা কিন্তু ওয়েট গেন করতে পারে। যারা স্লাইটলি ওভারওয়েট, যাদের বিএমআই 26 থেকে 29-এর মধ্যে থাকে, তারা কিন্তু সেক্ষেত্রে 7 কেজির অ্যারাউন্ড ওয়েট গেন করতে পারে। এবং যারা ওবেস, মানে যাদের বিএমআই গ্রেটার দ্যান 29, তাদের কিন্তু বেশি ওয়েট গেন করা চলবে না। এক্সেসিভ ওয়েট গেন ইনক্রিজ অ্যান্টিপার্টাম অ্যান্ড ইন্ট্রাপার্টাম কমপ্লিকেশনস ইনক্লুডিং ফিটাল ম্যাক্রোসোমিয়া। যাদের অত্যাধিক ওয়েট গেন হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিপার্টাম এবং ইন্ট্রাপার্টাম কিছু কমপ্লিকেশনস আসতে পারে, যেটা আলটিমেটলি লিড করবে ফিটাল ম্যাক্রোসোমিয়া, মানে বিগ বেবি ক্ষেত্রে মানে বিগ বেবি হয়ে যেতে পারে। তাহলে প্রেগন্যান্সির ডায়েট কিন্তু হতে হবে লাইট, নিউট্রিশাস, ইজিলি ডাইজেস্টেবল, রিচ ইন প্রোটিন, মিনারেলস অ্যান্ড ভিটামিনস। মানে একটা প্রেগনেন্ট মা কিন্তু তার টেন্ডেন্সি থাকে, তার একটা ভমিটিংয়ের চান্সেস থাকে, তার একটা নশিয়া ফিলিং হয়, তাহলে আমরা কিন্তু তাকে রাজ্যের খাবার দিয়ে তাকে ভমিট করে সবটা বার করে দিলে তার কিন্তু সেটা কোনো কাজে লাগবে না। তাহলে আমরা তাকে কিভাবে খাবার দেব? স্মল ফ্রিকুয়েন্ট ডায়েট দেব, কিন্তু সেটা লাইট খাবার হবে, এমন নয় যে খুব হেভি কিছু খাবার খাচ্ছে, হ্যাঁ, যাতে হচ্ছে তার একটা গা গুলানি ভাবটা রয়ে যাচ্ছে এবং সে একটা আনইজি ফিল করছে, না, সেটা কিন্তু আমরা দেবো না। তাকে একটা লাইট খাবার দেবো, কিন্তু সেটা কিন্তু নিউট্রিশাস হতে হবে এবং ইজিলি ডাইজেস্টেবল খাবার হতে হবে। তা সেই খাবারটা যেন সহজে হজম হয় এবং রিচ ইন প্রোটিন থাকতে হবে। সেই খাবারটাতে প্রোটিন কন্টেন্ট কিন্তু হাই থাকবে, মিনারেলস থাকবে এবং ভিটামিনস থাকবে। এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে একটা ডায়েটের টাইপ। এটা আমি রেকমেন্ড করছি না যে হ্যাঁ এই ডায়েটটাই খেতে হবে, কিন্তু এই ডায়েটটা অ্যারাউন্ড থাকলে বা এরকম বেসড ডায়েট থাকলে সেটা কিন্তু হেল্পফুল হবে মায়ের জন্য। তো প্রথমেই কি আমি বলবো যে 1/2 লিটার থেকে 1 লিটার পর্যন্ত দুধ একটা মাকে সারাদিনে খেতে হবে, বিকজ 1 লিটার মিল্ক প্রডিউসেস 1 গ্রাম অফ ক্যালসিয়াম, যেটা আলটিমেটলি কিসে হেল্প করবে? একটা মা এবং বাচ্চার হাড়ের ডেভেলপমেন্টে হেল্প করবে। এছাড়া তাকে গ্রিন ভেজিটেবলস খেতে হবে এবং ফ্রুটস খেতে হবে, বিকজ গ্রিন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস হচ্ছে ইজিলি ডাইজেস্টেবল। এরপরে তাকে ফার্স্ট ক্লাস প্রোটিন খেতে হবে এবং যাতে অ্যামাইনো অ্যাসিড কন্টেন্টস হাই থাকবে, এবং চেষ্টা করতে হবে যাতে প্রোটিনটা মেনলি অ্যানিমাল প্রোটিন হয়। সেক্ষেত্রে ভিটামিন এ এবং ডি কিন্তু তার মধ্যে প্রচুর পরিমাণে থাকবে এবং যেটা আলটিমেটলি হেল্প করবে মায়ের গ্রোথ, মায়ের ডেভেলপমেন্টে। এরপরে হচ্ছে সাপ্লিমেন্টারি নিউট্রিশন আমরা কি কি দিতে পারি? 16 সপ্তাহ, মাথায় রাখবে এটা কিন্তু শর্ট কোয়েশ্চেনও আসে, যে 16 সপ্তাহ অনওয়ার্ডস একটা মাকে কিন্তু আয়রন ট্যাবলেটস খাওয়ানো যেতে পারে এবং 10% হিমোগ্লোবিনের উপর যাদের থাকবে তাহলে তাদের কিন্তু 1 ট্যাবলেট ফেরাস সালফেট যদি তারা নেয় তাতে 60 mg অফ এলিমেন্টাল আয়রন থাকছে, সেটা কিন্তু যথেষ্ট। মানে যাদের হিমোগ্লোবিন লেভেল 10 mgর বেশি তাদের জন্য কিন্তু 1 ট্যাবলেট ইজ এনাফ অফ 60 mg এলিমেন্টাল আয়রন সমেত একটা ট্যাবলেট এনাফ। আর 2 থেকে 3টা ট্যাবলেট কতটা প্রোভাইড করছে? 45 mg অফ অ্যাবজর্বেবল আয়রন। এরপরে আমরা জানবো অ্যান্টিনেটাল হাইজিনের ব্যাপারে। অ্যান্টিনেটাল হাইজিন কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এটা যদি না মেনটেন করা হয় তাহলে কিন্তু অনেক রকম কমপ্লিকেশনস আসতে পারে। হাইজিনের মধ্যে প্রথম আমরা জানবো রেস্ট অ্যান্ড স্লিপস। রেস্ট অ্যান্ড স্লিপে কি জানবো? সারাদিনে একটা মাকে 10 ঘন্টা ঘুমাতে হবে, 10 ঘন্টা কিন্তু রেস্ট তাকে নিতেই হবে। প্রথমে হচ্ছে দুপুরবেলাটায় তাকে বলবো যে 2 ঘন্টা মিনিমাম, এবং তারপরে রাত্রিবেলাতে তাকে কিন্তু 8 ঘন্টা মিনিমাম স্লিপ নিতে হবে। যদি তার ঘুম নাও আসে তাহলে অ্যাটলিস্ট সে যেন বিছানায় শুয়ে থাকে, কোনো ঘুমানোর দরকার নেই, শুধু বিছানায় প্লেন শুয়ে থাকবে এবং সেটা কিন্তু বাঁ দিকে পাশ ফিরে শুতে হবে যাতে কোনো রকম এফেক্ট না পড়ে।
আর আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে ফার্স্ট ট্রাইমেস্টার আর থার্ড ট্রাইমেস্টারটা কিন্তু ভেরি ভাইটাল, কারণ এই সময় মোস্ট অফ দ্য মিসহ্যাপস ঘটে থাকে। তো ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে মানে যেটা 4 উইকস অ্যারাউন্ডে কিন্তু মাকে একদম রেস্ট কিন্তু কমপ্লিটলি নিতে হবে, এবং কোনো রকম স্ট্রেনাস কাজ যেন সে না করে, মানে ভারী জিনিস তোলা বা ভারী কোনো কাজ বা ভারী কাপড় কাচা, এই কাজগুলো কিন্তু তাকে বন্ধ করতে হবে। ভারী বালতি ওঠানো এগুলো কিন্তু একদমই করা যাবে না, এবং বারবার সিঁড়ি ভাঙা, লং জার্নি, বাসে ট্রাভেল করা এইগুলো করা যাবে না। এরপরে হচ্ছে যেটা বললাম যে 8 ঘন্টা রাতে ঘুমাতে হবে, এবং দিনের বেলায় কিন্তু 2 ঘন্টা ঘুম না আসলেও তাকে মাকে অ্যাডভাইস করতে হবে মা যেন বিছানায় প্লেন শুয়ে থাকে এবং বাঁ দিকে পাশ ফিরে শুয়ে থাকে। এরপরে আমরা জানবো বাওয়েলসের ব্যাপারে। বাওয়েলের মধ্যে কনস্টিপেশন কিন্তু ভেরি কমন। মায়েদের মধ্যে কনস্টিপেশন হওয়ার একটা হিউজ চান্সেস থাকে, যার জন্য তার পিঠের কোমরের কাছে ব্যথা হতে পারে এবং অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হতে পারে। তাই রেগুলার বাওয়েল ক্লিয়ার রাখার জন্য আমাদেরকে কি করতে হবে, যে তাকে অ্যাডভাইস করতে হবে যে হাই ফাইবার জাতীয় খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে, দুধ খেতে হবে, যাতে তার হচ্ছে যে স্টুলটা ইজিলি পাস করতে তার সুবিধা হয়, এবং তাতে যাতে তার কোনো পেইন না হয় সেটাও দেখতে হবে, কারণ পেইনফুল যদি স্টুল পাসের পদ্ধতি হয়ে যায় তখন কিন্তু হেমারয়েডস হয়ে যেতে পারে। তো তার জন্য আমাদের কিন্তু এটা ফোকাসে রাখতে হবে। এরপরে তার বাথিং হ্যাবিটস, এখানে কি আমাদের পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে রেগুলার বাথ নেওয়ার জন্য, এবং সেই সময় কিন্তু তাকে খুব কেয়ারফুল থাকতে হবে যাতে বাথরুমে গিয়ে সে পড়ে না যায়, কোনোভাবে স্লিপ কেটে না যায়, সেটা কিন্তু আমাদেরকে ফোকাসে রাখতে হবে, এবং তাকে বলতে হবে যে সে যাতে কোনো রকমভাবে ইমব্যালেন্স না হয়ে যায়। ক্লোদিং, শুজ অ্যান্ড বেল্টস, পেশেন্টকে বলতে হবে যে তার গার্মেন্টস যেন কমফোর্টেবল হয় এবং লুজ হয়, মানে খুব টাইট জাতীয় যাতে ড্রেস না পরে, বা হাই হিলস শুজ তাকে অ্যাভয়েড করতে বলতে হবে প্রেগনেন্সির টাইমে, যাতে তার ব্যালেন্সটা কোনোভাবে অল্টার্ড না হয়। এছাড়া তাকে আমরা বলবো যে কনস্ট্রিক্টিং বেল্ট শুড বি অ্যাভয়েডেড, কনস্ট্রিক্ট করছে এরকম বেল্ট কিন্তু তাকে অ্যাভয়েড করার জন্য আমাদেরকে অ্যাডভাইস করতে হবে। ডেন্টাল কেয়ার, তাকে হচ্ছে গুড ওরাল হাইজিন মেনটেন করতে হবে, তাকে ডেন্টিস্টের সাথে কনসাল্ট করতে হবে, কোনো রকম যাতে ক্যারিজ না থাকে দাঁতের মধ্যে সেগুলো তাকে চেক করতে হবে। কেয়ার অফ ব্রেস্ট এনগর্জমেন্ট হলে অনেক সময় মায়েদের প্রেগনেন্সির টাইমে ব্রেস্ট এনগর্জমেন্ট হয়ে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু যদি তার ব্রেস্ট এনগর্জড হয়ে যায় তখন কিন্তু তার পেইনস হয় এবং ডিসকমফোর্ট হয়, তাই জন্য তাকে ওয়েল ফিটিং ব্রেসিয়ার পরতে হবে যেটা কিনা তাকে রিলিফ দেবে। এরপরে হচ্ছে কয়টাস। জেনারেলি কয়টাস ইজ নট রেস্ট্রিক্টেড ডিউরিং প্রেগনেন্সি, কয়টাস কিন্তু রেস্ট্রিক্ট করা হয় না। রিলিজ অফ প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যান্ড অক্সিটোসিন উইথ কয়টাস মে কজ ইউটেরাইন কন্ট্রাকশন, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং অক্সিটোসিন রিলিজ হয় কয়টাসের টাইমে, এবং যেটার কারণে কিন্তু ইউটেরাইন কন্ট্রাকশন হয়। Women with increased risk of miscarriage or preterm labor should avoid coitus if they feel such increased uterine activities, যাদের আগে মিসক্যারেজ হয়েছে বা প্রিটার্ম লেবার হয়েছে তারা কিন্তু এই কয়টাসটাকে কিন্তু তাদেরকে অ্যাভয়েড করতে হবে যাতে তাদের ইউটেরাইন অ্যাক্টিভিটি না বেড়ে যায়। ট্রাভেলের ক্ষেত্রে বলতে হবে যে তাদের যেন জার্ক না হয়, এবং মানে বাসে বা গাড়িতে যাতায়াত করতে গেলে অনেক সময় জার্কিং হয়, সেটা কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে খুবই হার্মফুল হয়ে যায়, এবং লাস্ট 6 উইকস এবং ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু এই লং জার্নিটাকে অ্যাভয়েড করতে হবে। আর হচ্ছে যে ট্রাভেল ইজ ইন প্রেশারাইজড এয়ারক্রাফট ইজ সেফ আপ টু 36 উইকস, 36 উইকস পর্যন্ত কিন্তু এয়ারক্রাফটে তার ট্রাভেল করা সেফ। কিন্তু যদি এয়ার ট্রাভেল ইজ কন্ট্রা ইন্ডিকেটেড, কাদের জন্য কন্ট্রা ইন্ডিকেটেড, যদি মায়ের প্লাসেন্টা প্রিভিয়া থাকে, প্রি এক্লাম্পসিয়া থাকে, সিভিয়ার অ্যানিমিয়া থাকে, সিকেল সেল ডিজিজ থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এয়ার ট্রাভেল করা যাবে না।
Prolonged sitting in a car or aeroplane should be avoided due to risk of venous stasis and thromboembolism. Thromboembolism এবং venous stasis এর প্রিভেনশনের জন্য কিন্তু তাকে আমরা prolonged গাড়িতে যাতায়াত বা এয়ার ট্রাভেল করতে বারণ করব। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল, যে কোনো ক্ষেত্রে স্মোকিং অ্যান্ড অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে এবং প্রেগনেন্সির আগে মানে যখন তারা প্ল্যান করছে, মানে এটা প্রি কনসেপশনাল কাউন্সিলিংয়ের মধ্যেও যাবে যে তাকে কিন্তু স্মোকিং এবং অ্যালকোহলিজমটাকে বাদ দিতে হবে, আদারওয়াইজ কিন্তু তার প্রচুর প্রবলেম হয়ে যেতে পারে। ড্রাগসের মধ্যে কিন্তু এটা মাথায় রাখতে হবে, অনেক ড্রাগ ইজ বেনিফিশিয়াল, অনেক ড্রাগে কোনো প্রবলেম হয় না, তো সেই হিসাবে ডক্টরের সাথে কনসাল্ট করে সব রকম ড্রাগস খেতে হবে। যে কোনো ডিজিজের জন্য গ্রোস একটা প্যারাসিটামল বা একটা অ্যান্টিবায়োটিক যা হোক খেয়ে নিলাম, যেটা নর্মাল টাইমে সব মানুষই ডাক্তারি ফলায়, সেই জিনিসটা কিন্তু করা যাবে না। মাকে স্ট্রিক্টলি বারণ করতে হবে, কোন ড্রাগের কি সাইড এফেক্ট সে কিন্তু জানে না, তো ডাক্তারের সাথে কনসাল্ট করে তবে সে কিন্তু যে ড্রাগটাই কনজিউম করুক সেটাকে কিন্তু করতে হবে। এবার আমরা জানবো মাইনর এলিমেন্টস ডিউরিং প্রেগনেন্সি। মাইনর এলিমেন্টসগুলো কী কী সেটার ব্যাপারে আমরা একটু জেনে নিই। প্রেগনেন্সির টাইমে তো আমাদের ফিজিওলজিক্যাল প্রচুর চেঞ্জেস আসে, তো সেই হিসাবে মাইনর এলিমেন্টস অনেক কিছুই দেখা যায়, হয়তো সেগুলো কোনো প্রবলেমের নয় বা প্রবলেমের, সেটা এবার আমরা একটু জেনে নিই, যাতে আমাদের কাছাকাছি কোনো মা এসে যদি আমাদের জিজ্ঞেস করে যে দিদি আমার এই সমস্যাটা হচ্ছে, আমার কি এটা নিয়ে ভয় পাওয়ার আছে, আমরা যাতে তাকে হেল্প করে দিতে পারি। প্রথম হচ্ছে, আমরা সবাই জানি প্রেগনেন্সি মানে নশিয়া অ্যান্ড ভমিটিং। তো নশিয়া অ্যান্ড ভমিটিংয়ের ক্ষেত্রে আমাদেরকে কি বলতে হবে যে নশিয়া ভমিটিং স্পেশালি কখন হয়, মর্নিংয়ে। তো সুন আফটার গেটিং আউট অফ বেড, তার প্রাইমারি গ্র্যাভিডাদের ক্ষেত্রে এটা মোস্টলি কমন, যেটাকে আমরা কমনলি মর্নিং সিকনেস বলে জেনে থাকি। তো যাদের ক্ষেত্রে এই মর্নিং সিকনেসের প্রবলেমটা থাকবে তাদেরকে আমরা বলবো যে তারা যাতে হচ্ছে স্মল ফ্রিকুয়েন্ট মিলস নেয় এবং উঠেই যাতে কোনো খাবার না খায়, বা যদি এটা হয় এটা খুব একটা প্রবলেমের কিছু না, প্রাইমারি গ্র্যাভিডাদের ক্ষেত্রে এটা নর্মালি হয়ে থাকে এবং এটা মেনলি দেখা যায় ফার্স্ট অর সেকেন্ড মিস পিরিয়ডের পর থেকে এটা দেখা যায়, এবং অনেকের কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা কিন্তু বেশি হতে থাকে, যেটাকে আমরা বলি হাইপার এমেসিস গ্র্যাভিটেনাম। এটা নিয়ে পরে আমি ভিডিও দিয়ে দেব। এরপরে হচ্ছে ব্যাকএক। ব্যাকএক ইজ আ কমন প্রবলেম। 50% ইন প্রেগনেন্সিতে ব্যাকএক্স হয়ে থাকে। ফিজিওলজিক্যাল চেঞ্জেস হচ্ছে প্রচণ্ড পরিমাণে, সেখানে হচ্ছে তার ইস্ট্রোজেন সিক্রিশন হচ্ছে, ওয়েট গেন হচ্ছে, হাইপার লর্ডোসিস হচ্ছে, মানে পিঠটা এরকম বেঁকে যায়, দেখবে মায়েদের একটা সমস্যা থাকে যে পেটটা একটু সামনের দিকে চলে আসে, তো সেটাকে আমরা হাইপার লর্ডোসিস বলছি। এইসব কারণগুলো বা পেলভিস অ্যান্টেরিয়র টিল্ট অফ দ্য পেলভিস, এইসবের কারণে ব্যাকএক হয়ে থাকে। মাসেল স্প্যাজম হয়, শুজ হাই হিল শুজ পরলে একটা পায়ের মধ্যে ব্যথা হয় প্রচণ্ড মাত্রায়, এইসব কিছুর কারণে কিন্তু তার ব্যাকএক হতে পারে। সেই সময় ম্যাসাজ আর হট কম্প্রেশন ছাড়া আমরা তাকে কোনো রিলিফ সেভাবে দিতে পারবো না। কনস্টিপেশন ইজ আ ভেরি কমন প্রবলেম, প্রত্যেকটা মায়ের না হলেও বেশিরভাগ মায়ের এটা হয়ে থাকে। কনস্টিপেশনের ক্ষেত্রে আমরা কি বলবো, হাই ফাইবার ডায়েট হচ্ছে, সেকেন্ড হচ্ছে মিল্ক বেশি করে খেতে হবে, গরম জল খেতে হবে, জল বেশি করে খেতে হবে। প্রচুর পরিমাণে জল খেলে কিন্তু আমাদের স্টুল নর্মাল থাকবে এবং সেটা পাস করতে ইজি হবে। লেগ ক্র্যাম্পস হচ্ছে খুব একটা প্রবলেমের কিছু না, লেগ ক্র্যাম্পস নর্মাল হয়েই থাকে, এটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই। এই ক্ষেত্রে কিন্তু দেখতে হবে যে ডেফিসিয়েন্সি হয় কিছু, যে সেরাম ক্যালসিয়াম আর এলিভেশন অফ সেরাম ফসফরাস, এইসবের কারণে লেগ ক্র্যাম্পস হয়ে থাকে। এক্ষেত্রে তাকে আমরা বলবো ক্যালসিয়াম থেরাপি ট্যাবলেটের মাধ্যমে নিতে হবে, এবং খাবারের মধ্যে দুধ জাতীয় খাবার বেশি রাখতে হবে। ভিটামিন B1 30 mg ডেলি তাকে খেতে হবে। অ্যাসিডিটি অর হার্টবার্ন, হ্যাঁ অ্যাসিডিটি বা হার্টবার্নের প্রবলেম তাদের একটা নর্মাল ব্যাপার, এটাও হয়ে থাকে। এই ক্ষেত্রে তাকে আমরা অ্যান্টাসিড জাতীয় মানে খাবার, অ্যান্টাসিড যেগুলো থাকছে সেগুলো নিতে বলবো, প্লাস হচ্ছে খাবার দাবার খেয়ে ইনস্ট্যান্ট জল কনজিউম করতে বারণ করব। আমরা বলবো কিছুক্ষণ অপেক্ষা করো, তারপরে জলটা খাও, এবং স্মল ফ্রিকুয়েন্ট মিলস না, এবং গ্যাপ দেওয়া যাবে না, যাতে হচ্ছে মানে কিছুক্ষণ আধা ঘন্টাকে 1 ঘন্টা ছাড়া তাকে অল্প অল্প করে খাবার খেতে হবে। ভেরিকোজ ভেন কেন হয়, যে
ওই ভেরিকোজ ভেনগুলো এনলার্জড হয়ে যায়, যার জন্য পায়ের মধ্যে ব্যথা হতে থাকে। এটা লেট প্রেগনেন্সিতে হয়। কেন? ওই লোয়ার পার্ট অফ দ্য অ্যাবডোমেন কি হচ্ছে যে ওখানটায় ব্লাড ট্রান্সফিউশন বা ব্লাডের চলাচল, ব্লাড সার্কুলেশন প্রচণ্ড মাত্রায় বেড়ে যাচ্ছে। এর জন্য কি হয়, ভেনগুলো এনলার্জড হয়ে যায় এবং আলটিমেটলি লিডিং টু লেগ ক্র্যাম্পস। তো সেটা কিন্তু আমরা বলবো পাটাকে একটু রেস্ট দিতে হবে, বেশি রেস্ট নিতে হবে, শুয়ে থাকতে হবে, বাঁদিকে পাশ ফিরে শুয়ে থাকতে হবে, এটা আমরা তাকে সাজেস্ট করব। হেমারয়েডস, ইট মে কজ অ্যানোয়িং কমপ্লিকেশন লাইক ব্লিডিং অর মে গেট প্রোল্যাপসড। এটা কি হবে, প্রচণ্ড কমপ্লিকেশন এটা কিন্তু হতে পারে। তাহলে এটার জন্য আমাদেরকে প্রথম ফোকাস রাখতে হবে কিসে, কিছুক্ষণ আগে যেটা বললাম যে কনস্টিপেশনটাকে প্রিভেন্ট করতে হবে। যখনই কনস্টিপেশন প্রিভেন্ট হবে তখন কিন্তু তার হেমারয়েডস হওয়ার সম্ভাবনাটা অটোমেটিক্যালি কমে যাবে। তার মানে একটার সাথে একটা ইন্টারলিঙ্কড। এরপরে একটা প্রবলেম হয়ে থাকে, সেটা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। এখানে কি হচ্ছে, মায়ের একটা পেইন বা নার্ভনেস ফিল হচ্ছে কোথায়, থামসে, ইন্ডেক্সে এবং মিডল ফিঙ্গার, এই তিনটে আঙুলে কিন্তু তার একটা নার্ভনেস ফিল হচ্ছে বা একটা পেইন ফিল হচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে, মিডিয়ান নার্ভটা কম্প্রেসড হয়ে যাচ্ছে, যার জন্য সে এরকম ফিল করছে। এর জন্য আমরা তাকে মানে তার ফিজিওলজিক্যাল চেঞ্জেস যেগুলো হচ্ছে প্রেগনেন্সির টাইমে, সেগুলোর কারণে ফ্লুইড এক্সেস রিটেনশন হচ্ছে, যেগুলো এটার কমন কজ। ট্রিটমেন্টে আমরা কি বলবো, যে এটা মেনলি সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট হবে। তাকে হচ্ছে শোয়ার সময় আমরা বলতে পারি ম্যাক্সিমাম যে একটা স্প্লিন্ট ইউজ করতে, বা কর্টিকোস্টেরয়েড ইনজেকশন অন ডক্টরস অর্ডার আমরা তাকে দিতে পারি। এরপরে হচ্ছে রাউন্ড লিগামেন্ট পেন। রাউন্ড লিগামেন্ট পেন কি, স্ট্রেচিং অফ দ্য রাউন্ড লিগামেন্ট ডিউরিং দ্য মুভমেন্টস ইন প্রেগনেন্সি মে কজ আ শার্প পেন ইন গ্রয়েন এরিয়ার কাছে তার একটা শার্প পেন হচ্ছে। কখন, যখন রাউন্ড লিগামেন্টকে মুভ করছে। এটা ইউনিল্যাটারাল মানে একদিকে হতে পারে, বা বাইল্যাটারাল মানে দুদিকে হতে পারে। এটার ক্ষেত্রে এটা সেকেন্ড ট্রাইমেস্টার অনওয়ার্ডস হয়ে থাকে। এটার ক্ষেত্রে আমরা তাকে বলবো যে মানে এটা বেশিরভাগ সময় রাইট সাইডে দেখা যায়। এটা ফিজিওলজিক্যাল যে চেঞ্জেসগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে হয়, এবং এই পেনটার জন্য সে রাত্রিবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠে যেতে পারে, বা মানে ঘুমানোর সময় তার মুভ করতে প্রবলেম হতে পারে, মানে সাইড টু সাইড রোল করতে প্রবলেম হতে পারে। পেনটা রিডিউস করা যাবে, নিজের থেকে আস্তে আস্তে ওটা রিডিউস হতে পারে, বা লোকাল হিট আমরা অ্যাপ্লাই করতে পারি। এছাড়া তার মধ্যে একটা অ্যাঙ্কেল ইডিমা হওয়ার সম্ভাবনা থাকে। অ্যাঙ্কেল ইডিমা কিন্তু আমরা কোনো দিনও ওটাকে কিন্তু আমরা ওভারলুক করব না। অ্যাঙ্কেল ইডিমা মে বি আ সাইন অফ প্রি এক্লাম্পসিয়া, তো সেটাকে কিন্তু আমাদের ফোকাসে রাখতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক সময় এক্সেসিভ ফ্লুইড অ্যাকুমুলেশনের জন্য কিন্তু অ্যাঙ্কেল ইডিমা হয়, কিন্তু আমরা অ্যাঙ্কেল ইডিমাকে কোনো দিন অ্যাভয়েড করবো না, ওভারলুক করবো না, কারণ অ্যাঙ্কেল ইডিমা মে বি আ সাইন অফ প্রি এক্লাম্পসিয়া। তো সেই জন্য তখন অ্যাঙ্কেল ইডিমা হলে আমাদের আগে প্রোটিন ইউরিয়া চেক করতে হবে, ব্লাড প্রেশার চেক করতে হবে, আর সেই অনুযায়ী তাকে আমরা ডাইউরেটিক্স দেবো। এছাড়া ভ্যাজাইনাল ডিসচার্জও আসতে পারে, অনেক রকম ডিসচার্জ এই সময় দেখা যেতে পারে। তো সেটা ডিসচার্জটাকে অ্যাসেস করে দেখতে হবে যে কোনো রকম ব্যাকটেরিয়াল বা ভ্যাজাইনাল কোনো ইনফেকশন হচ্ছে কি না, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। সেক্ষেত্রে মানে কি ইনফেকশনের কারণে হতে পারে, যদি ট্রাইকোমোনাস বা ক্যান্ডিডা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস এইগুলোর কারণে কিন্তু ভ্যাজাইনাল ডিসচার্জ হতে পারে, সেগুলোকে কিন্তু আমাদের দেখতে হবে, এবং সেক্ষেত্রে মেট্রোনিডাজল বা মিকোনাজল আমাদেরকে প্রেসক্রাইব করতে হবে। এক্সারসাইজ ইন প্রেগনেন্সির ক্ষেত্রে এর সময় এক্সারসাইজ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা প্র্যাকটিক্যালেও আসে। আমাদের যে ফান্ডামেন্টালস অফ নার্সিং বইটা থাকে তার মধ্যে আমরা কিন্তু অ্যান্টিনেটাল এক্সারসাইজ একটা পার্ট, এবং এটা কিন্তু হেলথ টকের মতন করে আসে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল পরীক্ষাতে ভেরি এসেনশিয়াল। এটা তো যদি তোমরা চাও তোমরা বলো কমেন্ট সেকশানে, আমি সেই অনুযায়ী ওটার উপর একটা ভিডিও পরে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে ভ্যাকসিনসের মধ্যে তো আমরা জানি যে মেন হচ্ছে টিটি হচ্ছে 27 থেকে 36 উইক্সের মধ্যে দিতে হবে, এবং প্রথম সে কনসিভ করেছে সেটা জানার পরেই প্রথম টিটি পাবে, এবং তার পরেরটা হচ্ছে তার 3 মাসের মধ্যে। আর হচ্ছে এছাড়া তাকে আমরা লাইভ ভ্যাকসিন শুড বি গিভেন আইদার বিফোর অর আফটার প্রেগনেন্সি, মানে আমরা ডিউরিং প্রেগনেন্সি এটা দিতে পারবো না, প্রেগনেন্সির আগে অথবা পরে দিতে পারবো,
কোন কোন ভ্যাকসিন কন্ট্রাইন্ডিকেটেড প্রেগনেন্সির টাইমে, সেটা হচ্ছে মিজলস, মাম্পস, রুবেলা, ভ্যারিসেলা আর ইয়েলো ফিভার। rabies, hepatitis A and B and influenza vaccines, tetanus are given in non-pregnant stage. এই টিটেনাস টক্সয়েড বা rabies, hepatitis A and B, influenza vaccine এগুলো নন প্রেগনেন্ট স্টেটে দেওয়া হয়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইজ নট রেকমেন্ডেড ডিউরিং প্রেগনেন্সি, এই সময় এটা দেব না। এবার আমরা এই চ্যাপ্টারের একদম শেষ পার্টে চলে এসেছি, দ্যাট ইজ প্রি কনসেপশনাল কাউন্সেলিং অ্যান্ড কেয়ার। একটা সেফ প্রেগনেন্সি বা সেফ ডেলিভারির ক্ষেত্রে শুধুমাত্র অ্যান্টিনেটাল কেয়ার দিলেই হয় না। আগে আমরা যদি নর্মালি দেখে থাকবে যে কোনো জায়গায় একটা পাখি ডিম পাড়ার আগে বা একটা কুকুর বাচ্চা দেওয়ার আগে বা যে কোনো প্রাণী সেই পরের জেনারেশনটাকে তৈরি করার আগে তার নেস্টটাকে ঠিক করে, আগে সে যেই জায়গাটায় বাচ্চাটাকে দেবে সেই জায়গাটাকে ঠিক করে। সুতরাং আমাদের মানুষ হয়ে আমাদের কিন্তু আগে দরকার কি, যেখানে বাচ্চাটা আসবে বা যেই শরীরটায় বাচ্চাটা আসবে সেই জায়গাটাকে আগে কিওর করা, সেই জায়গাটার যাতে আগে প্রপার 100% পিক অফ দ্য হেলথে যাতে সে থাকে সেটা কিন্তু দেখা, এবং সেটার জন্য আমাদের প্রি কনসেপশনাল কাউন্সেলিং অ্যান্ড কেয়ারে কিন্তু ফোকাস দিতে হবে। তো প্রি কনসেপশনাল কাউন্সেলিং অ্যান্ড কেয়ারের অবজেক্টিভস কি? প্রথমে অবজেক্টিভস হচ্ছে এটা কিন্তু রিডিউস করছে রিস্ক অফ অ্যাডভার্স হেলথ এফেক্ট ফর দ্য ওমেন, ফিটাস অ্যান্ড নিওনেট টু অপটিমাইজ হেলথ অ্যান্ড প্রোভাইড এডুকেশন অ্যাবাউট হেলথ প্রেগনেন্সি। এটার ফলে কিন্তু ফিটালের রিস্ক মানে যেগুলো অ্যাডভার্স হেলথ এফেক্ট করতে পারে সেটা কিন্তু রিডিউস করছে ফিটাস এবং নিওনেটের, এবং মায়ের অপটিমাম হেলথটাকে কিন্তু ও ইনক্রিজ করছে এবং প্রেগনেন্সির ব্যাপারে একটা মাকে এডুকেট করছে। অনেক রকম ক্রনিক ইলনেস থাকে, যেরকম হচ্ছে ডায়াবেটিস, হাইপার টেনশন, সাইকিয়াট্রিক ইলনেস এবং থাইরয়েড ডিজিজ, যেগুলো থাকছে সেইগুলোর অ্যাডভার্স এফেক্ট কী হতে পারে প্রেগনেন্সির উপর সেটা অ্যাসেস করতে হবে, এবং প্রেগনেন্সির আগে ওটাকে যতটা সম্ভব কিওর করা বা নর্মাল রাখার চেষ্টা করতে হবে। একটা হাইপার টেনশন বা একটা ডায়াবেটিস ম্যালাইটিসের মেয়ে কি কখনো মা হতে পারবে না? না, অবশ্যই হতে পারবে, কিন্তু আগে প্রেগনেন্ট হওয়ার আগে আমাদের দেখতে হবে যাতে তার প্রেশারটা বা তার ডায়াবেটিস লেভেলটা যাতে নর্মাল থাকে বা তার হাইপার অথবা হাইপোথাইরয়েডিজমটা যাতে নর্মাল থাকে, তাহলে কিন্তু তার প্রবলেমস বা কমপ্লিকেশনস কিন্তু অতটা হবে না। আমরা জাস্ট ফোকাস রাখবো সেক্ষেত্রে মা যেন ঠিকঠাক থাকে। তো তাকে আগে ওষুধ খেয়ে বা আগে দেখতে হবে যে তার কোনো প্রবলেমস আসছে কিনা, সেগুলো নিয়ে কিন্তু আমাদেরকে ফোকাস থাকতে হবে। ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ শুড হ্যাভ দেয়ার ইমিউনাইজেশন স্টেটাস অ্যাসেসড অ্যান্ড কভার্ড অ্যাপ্রোপ্রিয়েটলি। একটা মেয়ে যখন রিপ্রোডাক্টিভ এজে ঢুকে যাচ্ছে তখন কিন্তু তার ইমিউনাইজেশনটা তাকে ঠিকঠাক রাখতে হবে এবং তার হেলথ স্টেটাস ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। স্ক্রিনিং অফ STIs মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশানগুলোকে আমরা স্ক্রিন করব। এক্সপোজার টু ইনফেকশাস ডিজিজ যেগুলো থাকছে সেগুলোকে আমাদেরকে কমাতে হবে। তার যদি কোনো রকম খারাপ ডিফিকাল্ট কোনো যদি ডিজিজের সাথে কন্ট্যাক্টে আসে সেটা কিন্তু আগে কিওর করতে হবে। তার অ্যালকোহল, নিকোটিন কনজাম্পশন কমাতে হবে। ওপিওয়েডস যদি তারা নেয় তাহলে সেটাকে রিডিউস করতে হবে, তারপরে কিন্তু সে কনসিভ করতে পারবে। মানে আগে তার হেলথটা যেন পারফেক্ট থাকে সেটা দেখতে হবে। এবং প্রি প্রেগনেন্ট স্টেটে কিন্তু ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া, সাপ্লিমেন্টেশন নেওয়া শুরু করতে হবে। যখন একটা মেয়ে ভাবছে যে সে আস্তে আস্তে প্ল্যানিং করছে, ফ্যামিলি প্ল্যানিং করছে যে এরপরে সে প্রেগনেন্ট হবে, তখন কিন্তু তাকে ফলিক অ্যাসিড নেওয়ার কথাটাও শুরু করতে হবে। ইভেন তার সাথে ক্যালসিয়াম অ্যান্ড আয়রন ট্যাবলেটস নিতে হবে, সাথে ভিটামিন ট্যাবলেটস, যেটা ভিটামিন A, B12, D অ্যান্ড আদার নিউট্রিয়েন্টস আমাদের কিন্তু তাকে সাজেস্ট করতে হবে। ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন 5 mg আর ডে স্টার্টিং 4 weeks prior to conception up to 12 weeks of pregnancy is advised। একটা মা যখন ভাবছে যে সে এবার মা হবে বা সে কনসিভ করবে,
করার ইচ্ছা যখন তার মধ্যে আসছে, তো 4 weeks prior to কনসেপশনের 4 সপ্তাহ আগে থেকে তাকে 5 mg পার ডে ফলিক অ্যাসিড নিতে হবে। এবং কতদিন পর্যন্ত নেবে? আপ টু 12 weeks অফ প্রেগনেন্সি। 12 weeks অফ প্রেগনেন্সি অবধি সে কিন্তু এই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন নেওয়া চেষ্টা করবে। ওমেনকে বলতে হবে, এনকারেজ করতে হবে সে যাতে একটা নর্মাল BMI মেনটেন করে। তার যদি সিস্টিক ফাইব্রোসিস থাকে বা থ্যালাসেমিয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু ইনহেরিটেবল ডিজিজ এইগুলো, তো সেটা কিন্তু বাচ্চাদের মধ্যে হওয়ারও চান্সেস থাকে। তাহলে সেক্ষেত্রে তাকে ক্রোমোজোমাল বা জেনেটিক কাউন্সিলিং করাতে হবে এবং সেখানে কিন্তু চেক করে নিতে হবে, যদি তার ফিটাসটা আসে সেক্ষেত্রে তাকে চেক করে নিতে হবে তার ক্ষেত্রেও সেম প্রবলেমস আসছে কিনা, সেই অনুযায়ী ডিসিশন নিতে হবে। এবং তাকে এডুকেট করতে হবে যে তার কি প্রবলেমস হতে পারে বা তার কি করতে হবে, সেই ব্যাপারে তাকে আমরা হেলথ এডুকেশন দেব। এবং এখানে আজকে আমাদের ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ।